জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া। সর্বোচ্চ চিকিৎসা দিয়েছে, কোনো ভুল চিকিৎসা বা কোনো রকম অপচিকিৎসা। আপনারা বলেন, এই ছবি দেখে কোন মানুষ বলবে যে এই মানুষটা হার্ট অ্যাটাক করেছে, এই মানুষটা অসুস্থ, এই মানুষটার সিভিয়ার কোনো প্রবলেম আছে দেখেছে কিনা? গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই যে দেখেন, সাঈদী সাহেব বসে রয়েছেন হাসপাতালের বেডে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই মানুষটা যদি হার্ট অ্যাটাকের রোগী হয় আর ওনার শারীরিক অবস্থা যদি ক্রিটিক্যাল হয়ে থাকে, তাহলে ওনার মুখে অক্সিজেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহা বিপদে পড়ে গেলেন সাঈদী হুজুরকে চিকিৎসা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ডাক্তার। দর্শক বন্ধুরা, এবার সাঈদী হুজুরকে চিকিৎসা করে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে সেই ডাক্তারকে নিয়ে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে? দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের এক নেতা অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং তিনি মেডিকেলের ভিতরের কিছু ভিডিও দেখিয়েছেন। তো দর্শক বন্ধুরা, সেই ভিডিওতে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা সেই সকল বিষয়গুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করে ফেললো। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে সেই ডাক্তারকে এখন প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, এমন কিছু অভিযোগ করে যাচ্ছে সেই ডাক্তার। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ওনার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে যে রহস্যের জন্ম হয়েছে, এটা নিয়ে আসলে কথা বলতেই হয়। আপনারা জানেন যে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ, এমন একজন আলেম যার জনপ্রিয়তা শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, যার জনপ্রিয়তা বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর যেখানেই মুসলিম উম্মাহ বসবাস করেন সমগ্র মুসলিম উম্মার মধ্যে ছড়িয়ে পড়েছিলেন। এই জনপ্রিয়তা আল্লামা সাঈদী ব্যক্তিকে দেখে কিংবা ব্যক্তির জন্য তৈরি হয় নাই। আমি বিশ্বাস করি, মনে প্রাণে এটা বিশ্বাস করি যে এই যে জনপ্রিয়তা আকাশচুম্বী, এটি শুধুমাত্র একজন আল্লাহর খাদেম, আল্লাহর ভক্ত, আল্লাহর দিন প্রচারের গোলাম হিসাবে আল্লামা সাঈদীকে জনগণ ভালোবেসেছেন, ভালোবাসছেন। গতকাল ওনার মৃত্যু হয়েছে। আল্লাহ ওনাকে শাহাদাত নসিব করুক, শাহাদাত ওনার শহীদ হিসাবে ওনাকে কবুল করুক, আমরা দোয়া করি। কারণ ওনার সারা জীবনের মনে প্রাণে ওনার বাসনা ছিল উনি যাতে শহীদি মৃত্যু লাভ করেন। শহীদি যে তামান্না, এই শহীদি তামান্না মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর সারা জীবনের লালিত স্বপ্ন ছিল। আমি ছোট থেকেই ওনার ওয়াজ মাহফিল, ইসলামী যে সেমিনার, বক্তব্য, এগুলো শুনে আসছি। প্রায় অধিকাংশ বক্তব্যে, ওয়াজ মাহফিলে, সেমিনারে তিনি বারবার একটি কথা বলতেন যে আমি শহীদি মৃত্যু চাই, শহীদি তামান্না আমি লালন করি, ধারণ করি। সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যাতে আমাকে শহীদি মৃত্যু দেন। এখন গতকালকে এই যে ওনার মৃত্যু হলো, এই মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে বিষয়টি অনেক রহস্যজনক আমাদের কাছে লাগছে। যেমন প্রথমেই কারা কর্তৃপক্ষ বললেন দেলোয়ার হোসেন সাঈদীর হার্ট অ্যাটাক হয়েছে, তড়িঘড়ি করে ওনাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাজউদ্দিন মেডিকেলে নিয়ে যাওয়া হলো গাজীপুরে। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক যারা ছিলেন তারা বললেন ওনার অবস্থা অনেক ক্রিটিক্যাল, অবস্থা অত্যন্ত জটিল, ওনাকে আমাদের এই হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব নয়, ওনার চিকিৎসা এখানে নেই, ওনাকে অতি দ্রুত ঢাকায় পাঠাতে হবে। তড়িঘড়ি করে তাজউদ্দিন মেডিকেল থেকে ঢাকা পিজি হাসপাতাল, বর্তমানে যেটি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেই পিজিতে নিয়ে আসা হলো। পিজি হাসপাতালে নিয়ে আসার পরে সেখানে ট্রিটমেন্ট হয়েছে। কি ট্রিটমেন্ট হয়েছে, কি চিকিৎসা দেওয়া হয়েছে আমরা কেউ জানি না, একমাত্র ওখানকার দায়িত্বরত ডাক্তাররা জানেন এবং আল্লাহ পাক জানেন। কিন্তু কিছু বিষয় আমাদের কাছে যে রহস্যে ঘেরা, সেটি ইতিমধ্যে আপনারাও লক্ষ্য করেছেন, আমরাও লক্ষ্য করেছি। প্রথম পয়েন্টটি হচ্ছে, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে যখন মাইক্রোবাস থেকে নামানো হয়,
গাজীপুর থেকে যখন ঢাকায় নিয়ে আসা হলো পিজি হাসপাতালে, পিজি হাসপাতালের গেটে যখন সাইদি সাহেবকে নামানো হচ্ছিল, ঠিক তখন উনার মুখে মানে নুরানি যে হাসি, উনার চেহারায় ন্যূনতম কোনো ক্লান্তির ছাপ ছিল না, ন্যূনতম কোনো অসুস্থতার ছাপ আমরা দেখি নাই। সেই ছবিগুলো মিডিয়াতে এখনো জলজল করে ভাসছে। আপনার ছবিগুলো একটু খেয়াল করলেই বুঝবেন। এই যে দেখুন, এই ছবিতে কি দেখে মনে হচ্ছে যে মাওলানা সাইদি সাহেবের মুখে ন্যূনতম কোনো ক্লান্তি কিংবা অসুস্থতার ছাপ আপনাদের মনে হয়? এই যে এই ছবিটি একটু দেখুন, এই ছবিটি দেখলে আপনারা বুঝবেন। এই যে দেখুন, এই ছবিটি হচ্ছে মাইক্রোবাস থেকে ওনাকে নামা হচ্ছে। গাজীপুর থেকে যখন ওনাকে নিয়ে আসা হলো ঢাকার সেই পিজি হাসপাতালে, পিজি হাসপাতালের গেটে ওনাকে গাড়ি থেকে নামানো হচ্ছে। আপনারা বলেন, এই ছবি দেখে কোনো মানুষ বলবে যে এই মানুষটা হার্ট অ্যাটাক করেছে, এই মানুষটা অসুস্থ, এই মানুষটার সিভিয়ার কোনো প্রবলেম আছে? দেখেন, আপনার দেখে আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন, আপনাদের বিবেককে একটাবার জিজ্ঞেস করেন যে এখানে ন্যূনতম কোনো অসুস্থতার ছাপ আছে কিনা, ন্যূনতম কোনো হার্ট অ্যাটাকের ছাপ আছে কিনা। আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, যারা ডাক্তারি লাইনে পড়াশোনা করেন, একটিবার জিজ্ঞেস করুন নিজের বিবেককে যে একটা মানুষ যখন হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাক করার পরবর্তী পর্যায়ে উনার শারীরিক কন্ডিশন এবং উনার চেহারার যে একটা ছাপ, সেই ছাপ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখের মধ্যে আছে কিনা জিজ্ঞেস করুন। কোনো ছাপ নেই। তারপরে উনাকে পিজি হাসপাতালে ভর্তি করা হলো। পিজি হাসপাতালে ভর্তি করে উনার যে ডাক্তারকে দায়িত্ব দেওয়া হলো ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সেই ডাক্তারের নাম হচ্ছে SM মুস্তফা জামান। এই মুস্তফা জামানের পরিচয় ইতিমধ্যে পাবলিক হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই মুস্তফা জামান আসলে কে। তিনি ছিলেন একজন ছাত্রলীগ নেতা, ঢাকা মেডিকেলের ছাত্রলীগ নেতা। ঢাকা মেডিকেলে থাকা অবস্থায় ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগের সেই কট্টর নেতা ছিলেন। তারপরে পিজিতে চাকরি পাওয়ার পরে সেখানে আওয়ামী যে চিকিৎসক পরিষদ রয়েছে, সেই চিকিৎসক পরিষদের নেতা হচ্ছেন এই SM মুস্তফা জামান। তিনি যতটা না ডাক্তারি পেশায় নিয়োজিত, তার থেকে বেশি আওয়ামী লীগের চামচাগিরিতে তিনি ব্যস্ত রয়েছেন। তিনি যতটা না মানুষকে চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসা সেবায় নিয়োজিত, তার থেকে বেশি তিনি আওয়ামী লীগের নেতাদের পা চাটতে ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে এমন কোনো আওয়ামী লীগের MP মন্ত্রী নাই যে যার সাথে এই SM মুস্তফা জামান যার সখ্যতা নেই। যখনই আওয়ামী লীগের নেতারা পিজি হাসপাতালে যান, মনে হয় উনার সব কিছু ছেড়ে উনাদের পায়ে তেল মারতে মারতে ব্যস্ত হয়ে পড়েন। এরকম ছবি ইতিমধ্যেই আপনারা গণমাধ্যমে দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। এখন আমি সেদিকে যাচ্ছি না। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে রয়েছে, যেটি হচ্ছে গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটি হচ্ছে সেই পিজি হাসপাতালে আল্লামা সাঈদীকে যেখানে ভর্তি করা হয়, তিনি তার সেই বেডের মধ্যে বসা রয়েছেন, কথা বলছেন। এরকম একটা গোপন ক্যামেরায় ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আল্লামা সাঈদীর মুখে কোনো অক্সিজেন মাস্ক নেই, কোনো অক্সিজেন লাগানো নেই। তিনি একজন স্বাভাবিক সুস্থ মানুষের মতো বসে আছেন, কথা বলছেন। আমার প্রশ্ন, এই যে কারা কর্তৃপক্ষ বলল যে তিনি হার্ট অ্যাটাক করেছেন, হার্ট অ্যাটাক করার কারণে ওনাকে সেই তাজউদ্দিন মেডিকেলে ভর্তি করা হলো, তাজউদ্দিন মেডিকেল কর্তৃপক্ষ বলল ওনার অবস্থা অত্যন্ত খারাপ, সিভিয়ার, ওনাকে অতি দ্রুত ঢাকায় স্থানান্তরিত করা দরকার, ট্রান্সফার তারা করে দিলেন। তাহলে একটা মানুষ এই গাজীপুর থেকে ঢাকা আসতে কতক্ষণ লাগতে পারে? ধরে নিলাম খুব বেশি যদি জ্যাম থাকে 2 ঘন্টা, এর বেশি লাগার কথা নয়। তাহলে গাজীপুর থেকে এই 2 ঘন্টা ঢাকা আসতে সময় লাগে, এর বেশি লাগার কোনো অবস্থাতেই কথা নয়। তাহলে উনি গাজীপুরে, ওনার অবস্থা অত্যন্ত সিভিয়ার, ভয়াবহ,
ইতিমধ্যেই পেপার পত্রিকাতেও আসছে, এবং সেই তাজউদ্দিন মেডিকেলের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা স্পষ্ট বলেছেন ওনার অবস্থা ক্রিটিক্যাল, এখানে ট্রিটমেন্ট হবে না, ওনাকে ঢাকায় পাঠাতে হবে। তারা ঢাকায় পাঠালেন। তাহলে গাজীপুর থেকে ঢাকা আসতে যদি 2 ঘন্টা সময় লাগে, তিনি 2 ঘন্টা পরে ঢাকায় আসলেন। ঢাকার পিজি হাসপাতালের গেটে নামার পরে এই যে একটা নুরানি হাসি, এই যে একটা উজ্জ্বল চেহারা, আপনাদেরকে এই ছবি দেখে মনে হয় যে এই ব্যক্তিটা কিছুক্ষণ আগে, ধরে নিলাম 2-3 ঘন্টা আগে হার্ট অ্যাটাক করেছেন। 2-3 ঘন্টা আগে যদি এই ব্যক্তিটা হার্ট অ্যাটাক করে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা পরের এই অবয়বটা আসার কথা। এখানে কি এরকম ন্যূনতম কোনো ছাপ রয়েছে আপনাদের মনে হচ্ছে? দেখুন, খেয়াল করে দেখুন, এই ছবিতে কি ন্যূনতম এরকম কোনো ছাপ রয়েছে যে আল্লামা সাঈদী এই ব্যক্তিটা 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা আগে উনি হার্ট অ্যাটাক করেছিলেন? ছবিটা একটাবার খেয়াল করেন। আমি পয়েন্ট ধরে ধরে বলছি আপনাদের, কারণ গাজীপুর থেকে এখানে আসতে 2 ঘন্টার বেশি লাগার কথা না। আর যদি জ্যাম না থাকে তাহলে তো 1 ঘন্টার মধ্যেই চলে আসা সম্ভব। আমি তারপরেও সর্বোচ্চ যে সময়টুকু লাগে সেই সময়টুকুর কথাই বলছি, যে 2 ঘন্টা ধরে নিস, সর্বোচ্চ সময় 2 ঘন্টা ধরে আমি প্রমাণ সহ আপনাদের দেখাচ্ছি যে এই ছবি কোনোভাবেই বলে না, কোনো অবস্থাতে এই ছবির মধ্যে এমন কোনো সিমটম নেই যেটা দেখে বাংলাদেশের কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে যে এই ব্যক্তিটা 2-3 ঘন্টা আগে হার্ট অ্যাটাক করেছেন। কেউ বলবে না। তারপরে ধরে নিলাম কারা কর্তৃপক্ষ এবং মেডিকেল বোর্ড কিংবা তাজউদ্দিন মেডিকেল কর্তৃপক্ষ বললেন উনি হার্ট অ্যাটাক করেছেন, সিভিয়ার অবস্থা। তাহলে এরকম একটা ক্রিটিক্যাল পেশেন্টকে, ক্রিটিক্যাল রুগীকে পিজি হাসপাতালে আনার পরে ওনার মুখে তো অক্সিজেন মাস্ক থাকার কথা, ওনার অক্সিজেন লাগানো থাকার কথা। তো যে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে উনি সুস্থ সবল একজন মানুষের মতো বসে আছেন, ওনার মুখে কোনো অক্সিজেন মাস্ক নেই, ওনার শরীরে কোনো ধরনের মেডিকেল যে ইকুইপমেন্টস, যে যন্ত্রপাতি অনেক সময় রুগীদের গায়ে লাগানো থাকে, তার কোনো রকম এরকম মেডিকেল যন্ত্রপাতি তার শরীরে অ্যাটাচ ছিল না। তাহলে এখন কি বলবেন এটাকে? এটাকে কোনো অবস্থাতেই আমরা স্বাভাবিক মৃত্যু বলতে পারি না, কোনো অবস্থাতেই বলতে পারি না। আমি 2টা প্রমাণ আপনাদের সামনে হাজির করলাম। এই 2টা প্রমাণ যারা অ্যানালাইসিস করতে পারবেন, ন্যূনতম যাদের বোধশক্তি রয়েছে, আমি মনে করি আপনারা এই 2টা প্রমাণ আপনাদের সামনে, চোখের সামনে যদি আপনি তুলে ধরেন, আপনি সাথে সাথে এই ঘটনা নিয়ে একটা জাজমেন্ট আপনি করতে পারবেন। সুতরাং এটাকে আমরা স্বাভাবিক মৃত্যু কোনো অবস্থাতেই বলতে পারি না। এটা অবশ্যই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড হিসাবে আমরা এটাকে চিহ্নিত করছি। অবশ্যই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড, এটা স্বাভাবিক মৃত্যু কোনো অবস্থাতেই হতে পারে না। এই যে ভিডিওগুলো দেখেন, আপনারা, আমি তো ভিডিও দেখাচ্ছি আপনাদের প্রমাণ। এই যে দেখেন, এই যে মানুষটা হাসতেছে, যে মানুষটা 2 ঘন্টা আগে হার্ট অ্যাটাক করেছে, কারা কর্তৃপক্ষ অভিযোগ করলো, কারা কর্তৃপক্ষ মিডিয়াতে নিউজ করালো যে দেখেন উনাকে এখন পিজি হাসপাতালে নামানো হচ্ছে, গাজীপুর থেকে নিয়ে আসা হয়েছে। গাজীপুর থেকে নিয়ে এসে পিজি হাসপাতালের গেটে উনি নামছেন, এই যে দেখেন হাসতেছেন। আমাদের থেকে সুস্থ সবল একজন মানুষ যেভাবে যে বিহেভিয়ার করে, যে ফেস থাকে, যে অবয়ব থাকে মুখের, যে হাসি থাকে, ঠিক সেরকম একজন পরিপূর্ণ সুস্থ সবল মানুষের সকল সিমটম ওনার মধ্যে রয়েছে। এই যে দেখেন ভিডিওতে। তাহলে এই মানুষটাকে তারা বলছে হার্ট অ্যাটাকে মৃত্যু। এটা আমরা কোনো অবস্থাতেই মানতে পারছি না। এটা কোনো অবস্থাতেই হার্ট অ্যাটাকে মৃত্যু নয়, এটা হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে না। এটা অবশ্যই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে এটি ঘটানো হয়েছে। আমি আরেকটি ভিডিও যদি আপনাদের দেখাই তাহলে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন। এই যে ঢাকা পিজি হাসপাতালের যে ডক্টর, এই যে দেখেন, এই ডক্টরের প্রোফাইল দেখলে আপনারা বুঝবেন, এস.এম. মুস্তফা জামান। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রীর সাথে ওনার ছবি রয়েছে। তারপরে উনি শাহবাগে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল 13 সালে, সেখানে উনি ওনার
সন্তানদের নিয়ে উল্লাস করছেন, সেই ছবিও রয়েছে। এবং তিনি মিডিয়াতে গতকালকে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলছেন আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সাইদি সাহেবকে। আন্তর্জাতিক মানের কথাটা মনে রাখবেন, ইন্টারন্যাশনাল মানদণ্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে নাকি চিকিৎসা দিয়েছেন সাইদি সাহেবকে। এটা ওনার চিকিৎসকের ভাষ্য। আমি যে ভিডিওটি দেখাবো, এই যে দেখেন, এই ভিডিওটি দেখার জন্যই মূলত আপনাদের। এই যে দেখেন, সাইদি সাহেব বসে রয়েছেন হাসপাতালের বেডে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই মানুষটা যদি হার্ট অ্যাটাকের রোগী হয় আর ওনার শারীরিক অবস্থা যদি ক্রিটিক্যাল হয়ে থাকে, তাহলে ওনার মুখে অক্সিজেন মাস্ক থাকার কথা। এখানে কি কেউ আপনারা অক্সিজেন মাস্ক দেখতে পাচ্ছেন? দেখুন, একটু খেয়াল করে দেখুন, কোনো অক্সিজেন মাস্ক নেই। একজন সুস্থ মানুষ যেভাবে বসে থাকেন, তিনি সেভাবেই বসে রয়েছেন। তো যাই হোক, এই যে প্রমাণগুলো দেখালাম, এই প্রমাণগুলো শুধুমাত্র প্রমাণ নয়, ভবিষ্যতে এই প্রমাণের আলোকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে জনতার আদালতে কাঠগড়ায় দাঁড় করাবো আমরা, প্রত্যেকের বিচার হবে। এবার আসুন, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে যে কথিত অভিযোগগুলো আনা হয়েছে, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ। আজকে সাঈদী সাহেবের রাষ্ট্রপক্ষের সাক্ষী যিনি ছিলেন, সরকার যাকে সাক্ষী বানিয়েছিলেন, সুখরঞ্জন বালী, একজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু ধর্মের সনাতন ধর্মাবলম্বী মানুষ। এই সুখরঞ্জন বালী আজকে তিনি নিজে সাঈদী সাহেবের জানাজায় অংশগ্রহণ করেছেন। ফিরোজপুরের সেই আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠে যে জানাজা, সেই জানাজায় তিনি নিজে স্বইচ্ছায় তিনি এসেছেন, অংশগ্রহণ করেছেন। সেখানে এসে তিনি পরিষ্কারভাবে বলেছেন দেলওয়ার হোসাইন সাঈদী কোনো রাজাকার ছিলেন না। তার নামে যতগুলো অভিযোগ আনা হয়েছে, একটা অভিযোগও সত্য নয়। সরকার তাকে টাকার বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিয়েছিল। তিনি সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে যখনই অস্বীকৃতি জানিয়েছেন, সাক্ষী দেবেন না, সত্যটা জানাবেন, ঠিক তখনই তাকে ঢাকা থেকে অপহরণ করা হয়েছিল। কয়েক মাস তাকে গুম করে রাখা হয়েছিল শুধুমাত্র মিথ্যা না বলার কারণে। সেই সুখরঞ্জন বালী আজকে সাঈদীর জানাজায় অংশগ্রহণ করে পরিষ্কারভাবে তিনি স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, আদালতের সামনে নয়, কোটি কোটি মানুষের মাঝে, সামনে, সারা দুনিয়ার মানুষের সামনে সাক্ষী দিয়েছেন। আমি সুখরঞ্জন বালী বলছি, আমাকে রাষ্ট্রপক্ষ সাক্ষী বানিয়েছিল দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আমি আজকে পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, দেলওয়ার হোসাইন সাঈদী কোনো রাজাকার ছিলেন না। তিনি দুইবারের এমপি ছিলেন। তিনি যখন এই আসনের এমপি ছিলেন, আমরা মায়ের কোলে যেমন শিশু নিরাপদে থাকে, আমরা ঠিক সেভাবেই নিরাপদে ছিলাম। মানব জমিনে বিভিন্ন পত্রিকায় ওনার সাক্ষাৎকারটি এসেছে, ভিডিও রয়েছে, আপনারা চাইলে শুনতে পারেন। এখন আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে এরকম একটি মোমেন্টে, এরকম একটি সময়ে সাঈদী সাহেবকে কেন এই সরকার হত্যা করলো। কারণ আমরা আগেই বলেছি, এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো রাস্তা নেই। যে রাস্তা ব্যবহার করে, যে পথ ধরে এরা আবারও ক্ষমতায় আসবে। এখন এদের একটা ট্রাম্প কার্ড রয়েছে, সেই ট্রাম্প কার্ড হচ্ছে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো যায়, বোঝানো যায় যে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে, এখানে উগ্রবাদের উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই উগ্রবাদ যদি ঠেকাতে হয়, তাহলে আওয়ামী লীগের মতো একটি দলকে ক্ষমতায় রাখতে হবে। কারণ আমরা সবাই জানি, আন্তর্জাতিক বিশ্ব সবসময় উগ্রবাদের বিরুদ্ধে। এই জন্য পরিকল্পিতভাবে তারা মনে করেছে, যেহেতু আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, দল মত নির্বিশেষে কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসেন, ওনার ভক্ত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হাজার নয়, লাখ লাখ আওয়ামী লীগের সমর্থক পাবেন যারা দেলওয়ার হোসেন সাঈদীর ভক্ত, আল্লামা সাঈদীকে ভালোবাসেন। আওয়ামী লীগের এরকম কর্মী সমর্থক পাবেন। তো এই মানুষটাকে যদি
আমরা মেরে ফেলতে পারি, তাহলে পরিস্থিতি স্বভাবতই উত্তপ্ত হবে। নেতাকর্মীরা এটা নিয়ে বিক্ষোভ করবে, এটা নিয়ে একটা কেওয়াস পরিস্থিতি তৈরি হবে, আর সেখানে এই আওয়ামী লীগের মাফিয়া বাহিনী ঢুকে পরিস্থিতি আরও ঘোলাটে করবে, গুলি চালাবে, রাবার বুলেট ছড়বে, টিয়ার শেল মারবে, যেটি গতকাল ভোর রাতে তারা করেছে। সেই শাহবাগে আপনারা দেখেছেন, টিয়ার শেল মেরেছে, গুলি ছুঁড়েছে, বুলেট ছুঁড়েছে। পরিস্থিতি অত্যন্ত। রাজনীতিবিদ হোক বা যে কোনো মানুষই হোক, সবার জন্যই আমরা সমান চিকিৎসা দিয়ে থাকি এবং চিকিৎসা পেশার যে মূল আদর্শ সেটিকে সমুন্নত রেখে চিকিৎসা দিই। এখানেও সেই মতো কাজ করা হয়েছে, কোনো ব্যত্যয় ঘটেনি এবং আমরা রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি। কোনো ভুল চিকিৎসা বা কোনো রকম অপচিকিৎসা যেগুলো অনেক সময় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেরকম হয়নি। এবং আমাদের চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে যেহেতু আমরা আছি, তার পরামর্শ মতো আমরা কাজ করেছি। তারপরেও বিভিন্নভাবে আজকে সারাদিন ব্যাপী আমাকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে কিছু প্রোপাগান্ডা, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে যে হত্যাকারী হিসাবে। এটি আসলে সত্য নয়। আমি এবং অনেকে জীবননাশের, প্রাণনাশের হুমকি দিয়েছেন, তারই প্রেক্ষিতে এখানে জিডি করতে এসেছি। আশা করছি সবাই আমার যে বিগত জীবনের যে ধারাবাহিক প্রক্রিয়া, আমি বিগত 26 বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এবং রোগীদের সেবায় নিয়োজিত আছি বিভিন্ন সময়, এবং সারা বাংলাদেশে সবাই জানেন যে আমি রোগীদের সেবার সাথে যুক্ত থাকি। আশা করছি আমার যারা দর্শক, রোগী যারা আছেন এবং তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জানে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে সারা বিশ্বে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই চিকিৎসককে কেন্দ্র করে এখন বেশ আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, আসলে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিতভাবে মৃত্যু, সেটা একমাত্র মহান আল্লাহ জানেন। তো দর্শক বন্ধুরা, কিন্তু সারা দেশে যেমন আলোচনা উঠেছে সেটা কিছুটা হলেও সন্দেহজনক রয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা গণ অধিকার পরিষদের এই নেতার বিশ্লেষণগুলো শুনে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।